তো এপিসোড 4 এর শুরুতে আমরা সাউন্ডকে প্রেসিডেন্টের সাথে দেখি। প্রেসিডেন্ট চলে যাওয়ার পর সাউনের ফোনে নার্সিংহোম থেকে একটা কল আসে। হিজুর বাবার দেখাশোনার জন্য যে কেয়ারটেকার ছিল তার কাছে সাউনের নাম্বারটা ছিল। সেই কল থেকে সাউন্ড জানতে পারে যে হিজুর বাবাকে নার্সিংহোমে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবরটা জানতে পেরে প্রেসিডেন্টের চিফ সাউন্ডকে প্রেসিডেন্টের একটা গাড়ি নিয়ে যেতে বলেন, কারণ প্রেসিডেন্টের গাড়ি কেউ আটকাতে পারে না। এভাবেই সাউন্ড নার্সিংহোমে যাওয়ার পথে হিজুর কাছে পৌঁছায়। সেখানে সে অফিসারদের সব জানিয়ে দেয় যে হিজু আমার স্ত্রী, তাই সে পরে রিপোর্ট লেখাবে। তবে সে অফিসারদের কাছে এই ব্যাপারটা গোপন রাখার অনুরোধ করে। অফিসারটি তখন সাউন্ডের কাছে একটা ছবি তোলার আবদার করে। জবাবে সাউন্ড বলে, আমি যখন পুলিশ স্টেশনে আসবো তখন নিশ্চয়ই তুলব, আর আপনাকে আমার এই ব্যক্তিগত কথাগুলো গোপন রাখতে হবে। এই কথা বলে সে হিজুকে সঙ্গে নিয়ে যায়। গাড়িতে সে হিজুকে জানায় যে তোমার বাবার নার্স আমার কাছে ফোন করেছিল, তাই আমি জানতে পারলাম, কিন্তু এখন আমাদের তোমার বাবাকে অন্য একটা নার্সিংহোমে শিফট করতে হবে। তবে সে হিজুকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। এটা শুনে হিজু তার বাবার কথা ভেবে কাঁদতে শুরু করে। সে কান্নার আওয়াজ থামাতে পারছিল না। তখন সাউন্ড বলে, তাহলে তুমি এভাবে আওয়াজ করতে পারো? হিজু চুপ করে যায়। সাউন্ড বলে, চিন্তা করো না, আমি তোমাকে কাঁদতে বারণ করছি না, তোমার যতক্ষণ কাঁদতে ইচ্ছা হয় তুমি কাঁদতে পারো। এদিকে রাতে ইউরি তার প্রতিদিনের মতো রেস্টুরেন্টে আসে। সেখানে সাংইও আগে থেকেই ছিল, তাই দুজন একসাথে খেতে বসে। ইউরি একটু চঞ্চল টাইপের মেয়ে ছিল। সে এসে সাংগুকে একটু টিচ করতে করতে ফ্লার্ট করতে শুরু করে দেয়। তারপর দুজন নিজেদের ব্যাপারে সাধারণভাবে কিছু কথা বলে। এরপর তারা নিজেদের পছন্দ বা ক্রাশের কথা বলতে শুরু করে। সাংইও জানায় যে অনেকদিন ধরে সে একজনকে পছন্দ করে বা তার উপর তার ক্রাশ আছে। ইউরি এটা সাথে সাথে ধরে ফেলে। আসলে সাংইউর ক্রাশ ছিল হিজু। ইউরি সেটা বুঝেছিল যেদিন তারা একসাথে লাঞ্চ করেছিল। এরপর ইউরি তার আইডল অর্থাৎ সাউনের কথা বলে। সে জানায় যে সাউন আগে একজন নিউজ অ্যাঙ্কার ছিল, কিন্তু সে তার কাজ নিয়ে পছন্দ করা ছিল, যার জন্য ইউরি প্রথমে তাকে খুব ভয় পেত। কিন্তু সাউন্ড তাকে অনেক কিছু শিখিয়েছে আর খুব সাহায্য করেছে। তবে পরে সাউন্ড কাজ ছেড়ে দিয়ে প্রেসিডেন্টের মুখপাত্র হয়ে যায় আর বিয়েও করে ফেলে। সাংইউ জানতে চায় সে কাকে বিয়ে করেছে। ইউরি জানায় যে সাউন্ড একটা খুব ক্ষমতাশালী রাজনৈতিক পরিবার থেকে এসেছে। তার দাদু একজন খুব বড় মাপের মানুষ ছিল, এমনকি তাদের আত্মীয় স্বজন কেউ না কেউ মন্ত্রী। তাই স্বাভাবিকভাবে সাউনের বিয়ে একটা খুব প্রভাবশালী পরিবারের সাথেই হয়েছে। এদিকে সাউন্ড হিজুকে একটা হোটেলে নিয়ে আসে, কারণ আজ তাদের ফ্যামিলি ডিনার করার কথা। সাউন্ড প্রথমে তাকে হোটেলের রুমে নিয়ে যায়। হিজু ফ্রেশ হয়ে এলে সাউন্ড বলে, আমাদের কথা বলার দরকার। সে হিজুকে বসতে বলে। তারপর জানায়, তুমি জানো যে কেউ আমাদের পিছু লেগেছে। প্রথমে তোমাকে অপহরণ করলো, তারপর আমাদের অফিসে বিস্ফোরণ, আর এখন মনে হচ্ছে তোমার বাবাও বিপদে আছেন। এখনো পর্যন্ত আমি পুলিশকে অভিযোগ জানাইনি, কিন্তু যদি এমন চলতে থাকে তাহলে আর কোনো উপায় থাকবে না। তাই এখনই বলো, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আসলে সাউনের সন্দেহ হচ্ছিল যে হিজু কিছু একটা গোপন করেছে। তবে সে এটাও বলে, আমি তোমাকে জোর করব না, কারণ আমরা একে অপরের জীবনে নাক গলানোর মতো এতটাও ঘনিষ্ঠ নই। তারপর সে হিজুর জন্য খাবার নিয়ে আসে। তাকে ভালো করে বিশ্রাম নিয়ে খেয়ে নিচে আসতে বলে, কারণ নিচে সাউনের বাবা মায়ের সাথে ডিনার ছিল। সাউনের বাবা চাচ্ছিলেন যে সাউন যেন তার নির্বাচনী প্রচারে সাহায্য করে। সাউন সোজাসুজি মানা করে দেয়। এখান থেকে বোঝা যায় যে সাউনের সাথে তার বাবার সম্পর্ক ভালো না, তাই সাউনের বাবা সবসময় তার উপর রেগে থাকতেন। কিছুক্ষণ পরে হিজু আসে। সাউনের বাবা তখন হিজুকে অপমান করতে শুরু করেন। এটা শুনে সাউন রেগে যায়। সে তার বাবাকে কিছু কড়া কথা শুনিয়ে হিজুকে নিয়ে চলে যেতে চায়। ঠিক সেই সময় সাউনের বাবা রেগে গিয়ে তার দিকে একটা ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারেন। সাউন হিজুকে আড়াল করে দেয়। তারপর তার বাবা এগিয়ে এসে সাউনের কলার ধরে বলেন, যদি তুমি আমার ছায়া থেকে বের হও তাহলে তুমি শেষ হয়ে যাবে। এর উত্তরে সাউন বলে, আমি ইতিমধ্যেই বেরিয়ে এসেছি, তাই আপনি নিজের কথা ভাবুন। দাদুর দমে তো আপনি রাজনীতিতে চলে এলেন, কিন্তু এখন নিজের জোরে এগিয়ে দেখান। এই কথা বলে সে হিজুর হাত ধরে তাকে নিয়ে চলে যায়। লিফটের মধ্যে হিজু তার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সাউন্ড হাত ছাড়ে না। সে হিজুকে বলে, তুমি নিশ্চয়ই আমাকে ডিভোর্স দিতে চাইছো, কারণ তোমাকে তোমার বোনের জায়গায় এসে আমাকে বিয়ে করতে হয়েছে। তুমি কথা বলতে পারো না, তাই নিজেকে এমন পরিস্থিতিতে রক্ষা করতে পারো না। তবে এই লোকেরা এমন যে এরা নিজেদের সন্তানকে যখন তখন বদলে ফেলতে পারে, তাই এদের কথা শুনতে হবে না, আর মেনেও নিতে হবে না। এই কথা বলে সে তাকে বাড়ি নিয়ে আসে। হিজু তখন কিডন্যাপারের ফোনটা দেখে খুব ভয় পাচ্ছিল, তাই সে সেটা আবর্জনা ব্যাগের মধ্যে ভরে ফেলে দিতে যাচ্ছিল। সাউন্ড বলে, আবর্জনার ব্যাগটা আমাকে দাও, আমি ফেলে আসছি। এতে হিজু আরও কাঁপতে যায়। তাই দুজনের মধ্যে ব্যাগটা নিয়ে টানাটানি শুরু হয়। তবে হিজু ব্যাগটা ছিনিয়ে নিজের ঘরে ফিরে আসে। রুমে এসে সে ভিডিও কলে তার ডিরেক্টর আর অন্য সহকর্মীদের পায়, যারা তাকে গুড লাক জানাচ্ছিল, কারণ পরের দিন প্রেসিডেন্সিয়াল অফিসে তার ইন্টারভিউ ছিল। ঠিক তখনই সাউন্ড তাকে অল দ্য বেস্ট বলে। হিজু লিখে জানায়, যদি আমি ফাঁস করি তাহলে কি হবে? আমাদের পরিবার যদি জানতে পারে যে আমি তোমার সাথে কাজ করছি তাহলে কি হবে? সাউন্ড বলে, হিজু আর কতদিন তুমি একটা বাধ্য বাচ্চাদের মতো থাকবে? সে সবসময় অন্যের হুকুম মেনে চলে। তুমি কি অন্যদের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাওনি? এটা তোমার জন্য একটা সুযোগ নিজের পায়ে দাঁড়ানোর।
নিজের একটা নাম করার, তাই অন্যদের নিয়ে চিন্তা করা বন্ধ করো, নিজের জন্য করো। এই কথা বলে সে চলে যেতে যাচ্ছিল। তখনই হিজু তাকে থামিয়ে দিয়ে ইঙ্গিত করে, ঠিক আছে, তাহলে তুমি এবার ভাবতে শুরু করো, যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে পরিস্থিতি কিভাবে সামলাবে। এই কথা শুনে সাউন একটু হাসে। পরের দিন তোজে সাউনের কাছে সাংইউর সব তথ্য এনে দেয়। সেখান থেকে সে জানতে পারে যে সাংইউ ইউরির সাথে ক্রাইম রিপোর্ট নামে একটা শো করতে চলেছে। কিন্তু সাউন নিজেই ইন্টারভিউ নিতে যায় না। সে তার অফিসে বসে লাইভ ইন্টারভিউ দেখে। হিজুর ফালা আসে। সেখানে তাকে সাউনের একটা বক্তৃতার লাইভ ইন্টারপ্রেট করতে বলা হয়। হিজু খুব সহজে সাউনের গলার আওয়াজের সাথে একেবারে ঠিকঠাকভাবে সেটা সাইন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে দেয়। তার এত নিখুঁত কাজ থেকে সাউন অবাক হয়ে যায়। কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করে। তাই সে নিজেই ইন্টারভিউ রুমে আসে এবং হিজুকে জিজ্ঞেস করে, তুমি আমার কথা বলার আগে কয়েকবার ইঙ্গিত করা শুরু করে দিয়েছিলে, তাই সত্যি করে বলো, তুমি কি এই বক্তৃতাটা আগে থেকেই জানতে? হিজু ইঙ্গিত ভাষায় জানায় যে, আমি এই ভিডিওগুলো দেখে অনেকবার প্র্যাকটিস করেছি। তখন সাউন তাকে তার অন্য বক্তৃতার ভিডিওগুলো ইন্টারপ্রেট করতে বলে। হিজুকে তখন অনেকগুলো বক্তৃতা দেখানো হয়। সে প্রত্যেকটা বক্তৃতা একদম নিখুঁতভাবে সাউনের আওয়াজের সাথে মিলিয়ে ইন্টারপ্রেট করে দেয়। এটা দেখে সাউনের সাথে সব ইন্টারভিউয়ারও চমকে যান। সাউন তাকে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার সব ভিডিও দেখে প্র্যাকটিস করেছ? হিজু মাথা নেড়ে হ্যাঁ জানায়। সাউন বলে, মানে তুমি আমার সব বক্তৃতা মুখস্থ করে ফেলেছ? হিজু বলে, না, আমি আপনার ভিডিওগুলো দেখে অনেক বেশি প্র্যাকটিস করেছি। সাউন বলে, এটা কিভাবে সম্ভব যে তুমি আমার যে কোনো র্যান্ডম বক্তৃতার সাথে নিখুঁতভাবে আমার গলার আওয়াজের সাথে তোমার হাতের নাড়াচাড়া মেলাতে পারো? হিজু সাইন ল্যাঙ্গুয়েজে বলে, কারণ আমি পাগল। এটা শুনে সবাই হেসে ফেলে। হিজু বলে, আমি আপনার কথা বলার ধরন নিয়ে মুগ্ধ ছিলাম। ইশারা ভাষায় অনুবাদক হওয়াটা আমার সবসময়ের স্বপ্ন ছিল। তাই আমি আপনার সব ভিডিও দেখে গভীরভাবে অনুশীলন করেছি। আপনার ঠোঁটের নাড়াচাড়া পড়েছি, আপনার কথা বলার ধরন পড়েছি, আপনাকে নকল করেছি এবং অনেক অনুশীলন করেছি। এটা শুনে সবাই আরও অবাক হয়ে যায়। সাউন তখন জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই কথা বলতে পারো না? যদি তুমি এই চাকরিটা পাও তাহলে মুখপাত্র টিমের সাথে তুমি কিভাবে কথা বলবে? হিজু জিজ্ঞেস করে, আপনি কি ইঙ্গিত ভাষা জানেন? যদি না জানেন আমি আপনাকে শিখিয়ে দেব। তাহলে আপনি বুঝতে পারবেন যে অনুবাদক আপনার কথা ঠিকঠাকভাবে পৌঁছে দিতে পারছে কিনা। আপনি যদি শিখে নেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে আপনারই সুবিধা হবে। কিন্তু সাউন তাকে এখন যা বলবে সেটার সাথে সাথে অনুবাদক করে দেখাতে বলে। এই কথাগুলো সে তার কোনো বক্তৃতায় আগে কখনো বলেনি। তখন সাউন একটা বিবাহিত দাম্পত্যের গল্প বলতে শুরু করে, যাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। তারা কখনো নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে না। কিন্তু এখন যদি তারা চেষ্টা করে তাহলে কি তাদের সম্পর্কটাকে একটা সাধারণ দাম্পত্যের মতো ঠিক করতে পারবে? এই গল্পটা আসলে সাউন তার নিজের কথাই বলছিল। হিজু এটা নিখুঁতভাবে অনুবাদ করে দেয়। এটা দেখে আবারও সবাই অবাক হয়ে যায়। সাউন্ড বাইরে বেরিয়ে আসে আর হিজুর কথাগুলো ভাবতে ভাবতে বলে, তুমি কি যে একটা। এদিকে আমরা দেখি চেয়ারমিন হং এর বড় মেয়ে অর্থাৎ হিজুর সৎবোন হং ইনা কোরিয়ে ফিরে এসেছে। অন্যদিকে সাউন্ড হিজুর বাবাকে একটা খুব বড় বেসরকারি হাসপাতালে শিফট করে দিয়েছে, যেখানে নিরাপত্তা খুব কড়া। হিজু তার বাবার সাথে দেখা করতে চায়, যেখানে তার বাবার জন্য অনেক জিনিস রাখা ছিল। যা থেকে হিজু জিজ্ঞেস করে, বাবা এসব কে করেছে? হিজুর বাবা কথা শুনতে পেতেন, আর যা শুনতেন সেটাই বারবার বলতেন। তাই যখন সাউন্ড তার সঙ্গে দেখা করতে এসেছিল তখন সাউন্ড তাকে বলেছিল, ডোন্ট ওয়ারি বাবা, যাই হয়ে যাক আমি হিজুকে সবসময় রক্ষা করব। হিজুর বাবা এই কথাটা বারবার বলতে থাকে। তখন হিজু বুঝতে পারে যে সাউন্ড এখানে এসেছিল। এবার সে সাউন্ডের ব্যাপারে ভাবতে শুরু করে, কারণ সে কখনো রুট ব্যবহার করে তো কখনো ভালোবাসে, কখনো খুব কঠোর হয় তো কখনো দয়ালু। সে তার বাবাকে বলে, আমি তাকে কিছুতেই বুঝতে পারছি না। এদিকে ইন্টারভিউয়ার টিম হিজুকে চাকরিটার জন্য বেছে নিয়েছে। তারা সাউন্ডকে খবরটা জানাতে আসে। সাউন্ড তাদের সামনে খুব একটা প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু সে মনে মনে খুব খুশি হয়। হিজুর নাম শুনে সে তার ছোটবেলার একটা সময়ের কথা মনে করে। হং পরিবার আর ব্যাক পরিবার বন্ধু ছিল, এমনকি দুটো পরিবার কাছাকাছি থাকতো, তাই একে অপরের বাড়িতে যাতায়াত লেগেই থাকতো। একবার হং পরিবারের বাড়িতে সাউন্ডও তার পরিবার এসেছিল। সবাই একসাথে খেতে বসেছিল। সাউন্ডকে সি ফুড দেওয়া হয়েছিল, যা তার একেবারেই অপছন্দ ছিল। কিন্তু তার মা তাকে জোর করে খেতে বলেন এবং বলেন, আমার ছেলে মাছ খেতে পছন্দ করে। এটা শুনে সাউন্ড চুপচাপ খেয়ে নেয়। তারা চলে যাওয়ার পর সাউন্ড নিচে তাকায়। তখন সে হিজুকে দেখতে পায়। হিজুর খুব খিদে পেয়েছিল এবং সে সি ফুড খেতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে ডায়েটের জন্য অল্প একটু খাবার খেতে দেন, যা সে খেতে চাইছিল না। কিন্তু তার মা তাকে সেটাই খেতে বলে চলে যান। তারা চলে যেতে সাউন্ড নিচে নামে আসে আর হিজুকে আড়ালে নিয়ে গিয়ে তাকে নিজের সি ফুডের প্লেটটা খেতে দেয়। হিজু খুব তাড়াতাড়ি খেতে শুরু করে, কারণ তার মা দেখলে বকবেন। তখন সাউন্ড তার নাম জিজ্ঞেস করেছিল। হিজু তার হাতে তার নামটা লিখে দেখিয়েছিল। সাউন্ড হিজু ছবি দেখতে দেখতে সেই স্মৃতিটা মনে করে আর বলে, তুমি এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেলে কি করে? ঠিক তখনই হিজু তাকে একটা ধন্যবাদ মেসেজ পাঠায়, তার বাবার জন্য এত কিছু করার জন্য। এটা দেখে সাউন্ড হাসে। তখনই হিজুর ফোনে ইনার একটা পোস্টের নোটিফিকেশন আসে। এটা দেখে সে বুঝতে পারে যে ইনা কোরিয়ায় ফিরে এসেছে।
তখনই তার আবার মনে পড়ে যায় যে কিভাবে তার মা তাকে ইনার জায়গায় এসে সাউন্ডকে বিয়ে করতে বাধ্য করেছিল। সে তার বিয়ের আংটিটা খুলে সেটার দিকে তাকায় আর সেই কথা মনে করে যা সাউন্ড আংটি পরানোর সময় বলেছিল, এটা সাবধানে রেখো, আর আসল মালিক ফিরে এলে তাকে পড়তে দিতে হবে। এই কথা মনে করে সে আবর্জনা থেকে কিডন্যাপারের সেই ফোনটা বের করে নেয়। এদিকে সাউন্ড ইউরিকে ফোন করে এবং সাংইউর ব্যাপারে সে যা যা জানে সব বলতে বলে। ইউরি তার সাথে কথা বলার উত্তেজনাতে এটা বলে দেয় যে সাংইউ একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, নুরিডিম সেন্টার, যার আগের নাম ছিল সানিউল চাইল্ড কেয়ার সেন্টার, তাই না? ইউরি হ্যাঁ বলে। ঠিক তখনই সাউন্ডের কাছে কিডন্যাপারের নম্বর থেকে ফোন আসে। হিজু, আসলে ফোনের অফার প্রান্তে ছিল হিজু। তুমি জিজ্ঞেস করছিলে না যে তোমার ডিভোর্স করিয়ে আমার কি লাভ হবে? তার উত্তর হলো, আমার কাছে হং ইনা আছে, সে ফিরে এসেছে, তার জায়গা তো চাইবেই, আর তুমি আর তোমার পরিবার তো তাকেই চাইতে। হিজু তো শুধু একটা বিকল্প ছিল, তাই হিজুকে ছেড়ে দাও। সাউন্ড বলে, মনে হচ্ছে তুমি সবটা জানো না, তাই আমি তোমাকে বলছি। ইনা নিখোঁজ হওয়ার আগে যার সাথে শেষবার দেখা করেছিল সে আমি। হয়তো তুমি ভালোভাবে খোঁজ নাওনি। হিজু জিজ্ঞেস করে, তোমরা দুজন কি নিয়ে কথা বলেছিলে? সাউন্ড বলে, আমরা একটা চুক্তি করেছিলাম যার অনুযায়ী ইনা কোনোদিনই আমার স্ত্রী হবে না। এটা শুনে হিজু চমকে যায়। সাউন্ড বলে, মনে হচ্ছে তুমি যে উদ্দেশ্য নিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছিলে আমি সেই উদ্দেশ্যটা শেষ করে দিলাম। তখনই হিজু ফোন কেটে দেয়, কারণ সাউন্ড বাড়ি পৌঁছে গিয়েছিল। সাউন্ড হিজুর কাছে আসে, তাকে সরি বলে, কারণ সে হিজুকে কম করে দেখেছিল আর সে ইন্টারভিউ খুব ভালো করে দিয়েছিল। এরপর সে তাকে মনে করিয়ে দেয় যে পরের দিন চেয়ারম্যান হংয়ের কোম্পানির বার্ষিক ফুর্তি, সেই পার্টিতে তাদের যেতে হবে। কিন্তু হিজু মনে মনে ভাবে, ও কি জানে না যে ইনা ফিরে এসেছে? পরের দিন সন্ধ্যায় তারা পার্টিতে পৌঁছায়। হিজুকে দেখে তার মা তাকে পাশের একটা ঘরে নিয়ে যান। তুমি সাউন্ডকে তোমার বাবার ব্যাপারে জানতে দিলে কি করে? একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না। হিজু টাইপ করে জিজ্ঞেস করে, আপনি কি জিজ্ঞেস করবেন না যে বাবাকে ওখান থেকে কেন শিফট করা হলো? হিজুর মা বলেন, আমার কিছু যায় আসে না, ভালো হয়েছে, এখান থেকে আর আমাকে হাসপাতালে টাকা দিতে হবে না। আর এটা কি পরে এসেছো? এটা বলে তিনি হিজুর কোট খুলে দেন এবং বাইরে গিয়ে ভালো দেখাতে বলেন। এর পাশেই ওয়াশরুম ছিল, যেখানে দুজন মেয়ে হিজু সম্পর্কে খারাপ খারাপ কথা বলছিল। এসব শুনে হিজুর খুব রাগ লাগে। সে পার্টিতে ফিরে, কিন্তু ভেতরের সবাই নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত ছিল, যেন কেউ তাকে খেয়ালই করছে না। তাই সে ড্রিঙ্কস করতে করতে ছাদে চলে আসে। সেখানে সে নিজের জীবন নিয়ে ভাবতে ভাবতে দুঃখ পাচ্ছিল, কেউ তার জন্য চিন্তা করে না। তখন সে কিডন্যাপারের ফোনটা বের করে সাউন্ডকে ফোন করার কথা ভাবে। ফোন লাগিয়ে সে মনে মনে নিজেকে বলে, এ তো নিশ্চয়ই আমার ব্যাপারে একটুও ভাবছে না। ঠিক তখনই সাউন্ড ফোনটা ধরে। হিজু বলে, তোমার বাগদত্তা বিয়ের আগে গায়েব হয়ে গেল। তারপর যখন হিজু তার জায়গা নিল, তখন তোমার কাছে কেমন লেগেছিল? নিশ্চয়ই ভালো লাগেনি। সে খুব বেসারি, তার কোনো সামাজিক দক্ষতা নেই, সাফল্যও নেই। সে শুধুই কোনো সাপ্লিমেন্টারি ফেজের মতোই ছিল, যা তুমি ইনার সাথে ফ্রিতে পেয়ে গেলে। এই কথা সে নিজেও জানে। এসব ছেড়ে সে বাইরে আসতে চায়, কিন্তু তার সাহস হয় না। তার ধনী পরিবারগুলো পছন্দ নয়, কিন্তু এই বিলাসবহুল জীবনযাপন করে সে স্বস্তি পেয়েছে। সে টাকার কাছে মাথা নত করেছে। কিন্তু সাউন্ড বলে, না, সে এমন নয়। সে তার চারপাশের সবকিছু ভালোভাবে খেয়াল করে। তার সামাজিক দক্ষতা নেই, এটা ভুল। লোকেরা আগে থেকে তার সাথে রুটভাবে কথা বলে, তাই সে বেশি মেলামেশা করে না। আর সে টাকার কাছে কখনো মাথা নত করেনি। সে শুধু তার মাকে একটু বেশি ভালোবাসে, তাই তিনি যা বলেন, ভুল হোক বা ঠিক, সব মেনে চলে। এসব বলতে বলতে সে হিজুকে সব জায়গায় খুঁজতে থাকে। এরপর সে আরও জানায়, একটা সময় ছিল যখন আমারও খেতে বা কথা বলতে ভালো লাগতো না। আমার চারদিকে শুধু খারাপ লোক ছিল, লোভী লোক, যারা খুব কথা বলতো। তখন শুধু হিজুই ছিল যে ছিল সবচেয়ে শান্ত। আমি যখন তাকে দেখলাম, তখন জানি না কেন একটা অদ্ভুত শান্তি পেলাম। আর তুমি কি বললে? হিজু একটা সাপ্লিমেন্টারি ফেস? না, সে সবচেয়ে অন্যরকম। সে কত পরিশ্রম করছে তুমি জানো না। সে নিজের নাম নিজেই তৈরি করবে, নিজের পরিশ্রম দিয়ে। তাই যদি না জানো, তাহলে আমার স্ত্রী সম্পর্কে এমন কিছু বলবে না। এসব শুনে হিজু কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে সে বলে, তাহলে তুমি তার সাথে এমন ব্যবহার কেন করলে, যেন সে নেই? তুমি বলেছিলে তুমি হিজুকে খুব ভালো করে চেনো, তাহলে তুমি কেন বললে যে তোমরা দুজন কোনো দাম্পত্য নাও? ঠিক তখনই হিজু লিফট খোলার আওয়াজ শুনে পিছনে ফিরে। লিফট থেকে সাউন্ড বেরিয়ে আসে। সে হিজুকে ফোন হাতে ছাদের একেবারে পাশে দেখতে পায়। দৃশ্যটা এখানে শেষ হয়, আর আমাদেরকে একটা অতিরিক্ত দৃশ্য দেখানো হয়। যখন হিজু রিপোর্ট লেখানোর জন্য পুলিশ স্টেশনে গিয়েছিল, প্রথমে সে অফিসারদের সাথে ছবি তুলে। এরপর রিপোর্ট লেখানোর সময় অফিসার তাকে জানায় যে, আপনার স্ত্রী সেদিন আমাদের গাড়িতে হঠাৎ খুব চমকে গিয়েছিলেন। আমাদের তো মনে হচ্ছিল যেন তার ফেনিক অ্যাটাক হচ্ছে। হঠাৎ তিনি খুব জোরে চিৎকার করতে শুরু করে এবং গাড়ি থামাতে বলেছিলেন। এটা শুনে সাউন্ড অবাক হয়ে জিজ্ঞেস করে, কি আমার স্ত্রী আপনাদের গাড়ি থামাতে বলেছিলেন? অফিসারটি হ্যাঁ বলে। তখন সাউন্ড তাদের গাড়ির ড্যাশক্যাম ফুটেজ চেয়ে নেয়। সেই ফুটেজ দেখে সাউন্ড বুঝতে পারে যে হিজু কথা বলতে পারে। এটা দেখে সে যথেষ্ট অবাক হয় আর রাগান্বিত দুটোই হয়। এর সাথেই এপিসোড 4 এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। তো দেখা হচ্ছে পরের পার্টের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।